কথা বলুন, এই যে ব্রিক্স সামিট অক্টোবর নভেম্বরে রয়েছে দিল্লিতে, তার আগে আমরা সিকিউরিটি কাউন্সিলের মিটিং দেখলাম, আমরা বিদেশ মন্ত্রক পর্যায়ের মিটিং দেখলাম, দিল্লিতে হয়ে গেল। ভারত আসলে কি উপকৃত হচ্ছে? কতটা উপকৃত হচ্ছে? বিরাট রকম উপকৃত হচ্ছে। আজকে ইকোনমিক ডাইমেনশনটা ভারতবর্ষের গ্লোবাল হয়ে গেছে। আচ্ছা। দ্বিতীয় জিনিসটা হচ্ছে ভারতবর্ষ অল্টারনেট এনার্জি স্ট্যান্ডের কথা যেটা বলেছে, অল্টারনেট এনার্জি লেয়ারের কথা বলেছে, সেটা ভারতের তৈরি হয়ে যাচ্ছে। তৃতীয় জিনিসটা যেটা বিরাট ইম্পর্টেন্ট, আমি বরাবর বলে আসছি, এটা ভারতের সবথেকে বড় স্ট্রেংথ, যার কালচারাল ডিপ্লোমেসি, সেটা আজকে বিভিন্ন দেশকে কনভিন্স হতে বাধ্য করেছে যে ইন্ডিয়ার পয়েন্টটা বা স্টেটাস অফ প্রেজেন্সটা কনভিন্সিং। আমি এর সাথে বন্ধুত্ব রাখলে পৃথিবীর সব রকম মানুষজন আমাকে গুরুত্ব দেবে, আমি নিজেকে সেই জায়গায় নিয়ে গেছি। এইটা হচ্ছে ভারতের অ্যাজ এ রাষ্ট্র, আমি মানে এখানে রাষ্ট্রকে হয়ে যাচ্ছে, সেটা রাষ্ট্রের স্ট্যান্ড। এই জায়গাটা তো, এটা তো খুব বড় ব্যাপার না? কিন্তু তাতে কি ভারতের নিরাপত্তাটা বাড়বে? কারণ একদিকে কাশ্মীর সীমান্ত উত্তপ্ত, বাংলাদেশ সীমান্তে বারবার করে টার্কি পাকিস্তান সেখান দিয়ে মাথা গলাচ্ছে, ভারতকে একটা স্যান্ডউইচ চাপে রাখার একটা কৌশল নেওয়া হয়েছিল। গত বছরও আমরা এটা নিয়ে আলোচনা করেছি, প্রচুর শো করেছি। এই জায়গাগুলো কি নিরাপদ হবে? দেখুন, নিরাপদ করার চেষ্টা তো তাই বলে বন্ধ করা যাবে না। নিরাপদ হবে কি হবে না এটা তো সময় বলবে। একটা সময় ছিল যেখানে কাশ্মীরে ভারতীয় পতাকা ওড়ানো যেত না, জম্মু অ্যান্ড কাশ্মীর এন্টায়ার রিজনটায়, নট পাক অকুপাইড কাশ্মীর, সেটা তো অন্য একটা ডিবেট হয়ে গেল। বাট জম্মু অ্যান্ড কাশ্মীরের ভিতরে ভারতীয় পতাকা লাগাতে গেলে অ্যাজ ইফ মানে একটা অন্য রাষ্ট্রের মধ্যে আমরা করছি। আজকের ডেটে দাঁড়িয়ে সেটা তো নেই, চেঞ্জ হয়েছে। সো সিকিউরিটি বিভিন্ন পজিশনস চেঞ্জ হয়, সেই চেঞ্জ হওয়ার জন্য প্রচুর মানুষকে বলিদান দিতে হয়েছে, প্রচুর মানুষের সেলফ ইন্টারেস্ট সেখানে বলিদান দিতে হয়েছে, প্রচুর মানুষ ওখানে নিজেদের মতো করে গিয়ে দিনের পর দিন হার্ডওয়ার্ক করেছে, করে 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 আজকে তার রেজাল্টটা বেরিয়েছে। শুনুন, সিকিউরিটি চেঞ্জ বা সিকিউরিটি স্টেবিলাইজেশন ওয়ান সেকেন্ড জব না বা ওয়ান ডে জবও না, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এবং এই সিকিউরিটি, ন্যাশনাল সিকিউরিটির এই কন্টিনিউয়াস প্রসেসটা ভারতকে বলতে পারেন এটা কিছু করার নেই। এটা ওই হয় না হেরিডিটারি কারণে যে টাক পড়ে যায় মাথায়, ওরকম ব্যাপার। বেচারা আঁচড়ায় তো চুল সবসময়, কিন্তু টাক পড়ে গেলে কি করবে? আমাদের মাথার উপরে যদি পাকিস্তানের মতো একটা দেশ থাকে, আমাদের যদি কাশ্মীর কনফ্লিক্ট ওরমভাবে চলতে থাকে, যেটাকে কোনো এক সময় গিয়েও কোনো পলিটিক্যাল লোক হাওয়া দিয়েছে, এখনও দিচ্ছে, যদি আমাদের এবং চায়নার সম্পর্ক খারাপ করার জন্য দিনের পর দিন আমাদের দেশেরই কিছু রাজনৈতিক লোকজন এগিয়ে যায়, আমাদের মাঝে থাকা একটা ছোট্ট দেশ বাংলাদেশ, যেটা খুব প্রিয় দেশ, যেই দেশটাকে বারংবার সহযোগিতা সমর্থন করতে ভারতবর্ষ এগিয়ে এসছে, সেই দেশটার ভিতরে যদি কোনো একটা পার্টিকুলার আইডিওলজিকে সমর্থন করে, আমাদের এখানকার পলিটিক্যাল অর্গানাইজেশনসগুলো করে বর্ডার লাইন কনফ্লিক্ট তৈরি করে, সিভিল কনফ্লিক্ট তৈরি করে, সেখানে আপনি বুঝতে পারছেন সিকিউরিটি ম্যানুফ্যাকচারিংয়ের সিলেবাসটা কত বড়, কতগুলো জিনিস করতে হচ্ছে আমাদেরকে একই সাথে। আজকের ডেটে দাঁড়িয়ে আমরা বাংলাদেশে ট্যুরিস্ট ভিসা করলাম, বাংলাদেশে দাঁড়িয়ে গতকালের বহু লোকের কত খারাপ খারাপ স্টেটমেন্ট ভারতবর্ষের কাছে। আরে ভাই, আমরা চেষ্টা করছি বিভিন্ন দেশকে আলাদা রকমভাবে সাপোর্ট করতে। আমরা পাকিস্তানের টেরারিজম নিয়ে প্রশ্ন তুলেছি বারংবার, পাকিস্তানের রাষ্ট্র সাপোর্ট করা টেররিজম, স্টেট স্পন্সর টেররিজম নিয়ে বারংবার কথা বলেছি। সেই পাকিস্তানকে নিজেকে তো আগে অ্যানালাইসিস করতে হবে। আমরা খেতে পাচ্ছি না, আমরা ভারতবর্ষের নামে গালাগাল করে লাভ কি? আমাদের এখানে আটার দাম কোথায় যাচ্ছে সেটা দেখুন। পাকিস্তান বলছে ভারতের সাথে যুদ্ধ করবে। ভারতের সাথে পাকিস্তান যুদ্ধ করা তো পরের কথা, আটা, চাল, নুন, ডিম কেনার খরচা নেই। ওরা যে ডিমটা কিনতে পারছে না, সেই ডিমটা আমাদের এখানে লোকেদের মাথায় ছুঁড়ে মারছে। ওদের ইকোনমি আমাদের ইকোনমি এক। অন্য প্রসঙ্গ, কিন্তু এই যে আমরা ডিজিটাল ইউরোর কথা বলছিলাম, যে যখন ব্রিক্স কারেন্সি বা ব্রিক্স মুদ্রা এসে যাবে আমরা ভাবছিলাম, কিন্তু তার আগে ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের মধ্যে দিয়ে রয়েছে হচ্ছে এই ডিজিটাল ইউরো। একটা কথা বলুন, যে আগামী 1 বছর এটা একটা ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে ইউরোপ যাচ্ছে বলে ভাবছে, এতে কতটা লাভ হবে? আগামী বিশ্ব কতটা এগিয়ে যেতে পারবে? কারণ ডলারের ওপর যদি নির্ভরশীলতা গোটা বিশ্বের কমে, তাহলে এশিয়ান কান্ট্রিগুলোই বা কতটা দেখুন, ইউরোপ মার্কেট তো আস্তে আস্তে খোলার চেষ্টা করছে, কারণ যে সাফার করে সে তো আগে নিজের প্রাণটা বাঁচাতে চায়। ইউরোপ নিজের ইকোনমিটা বুঝতে পারছে খুব খারাপ, মানে ইউরোপ অ্যাজ এ কন্টিনেন্টের, আমি যদি বলি অ্যাজ এ টোটালিটিতে না হলেও, বহু ইউরোপের মেগাস্টারদের আজকে খারাপ অবস্থা।
সেই অবস্থাটা থেকে তো কোনোভাবে নিজেকে রিকভার করার একটা প্রক্রিয়া তারা চালাবে। এই যে রিকভার করার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা কোথাও গিয়ে শুরু হয়ে গেল। এবং এই প্রক্রিয়াটা দেখুন, ইউরোপ তো এরকম না সেলফ সাফিসিয়েন্ট একটা কন্টিনেন্ট, সেটা তো নয়। ইউরোপ এশিয়ার সাথে ইন্টারাকশনে চলবে, ইউরোপ আফ্রিকার সাথে ইন্টারাকশনে চলবে, সবাই সবার সাথে চলে। কেউ বলতে পারবে না আমি একাই সাফিসিয়েন্ট, এ কথা কেউ বলা সম্ভব না। পয়েন্ট ইজ, ইউরোপ যখন এই ডিসিশনসগুলো নিচ্ছে, ইউরোপ কিন্তু তার পার্সপেক্টিভগুলো সেট করেই এই ডিসিশনসগুলো নিচ্ছে। একদম। এবং আমি একটুখানি যদি এখানে বলি যে যদি সত্যি সত্যি এটা চালু করে দেওয়া হয়, 1 বছরের একটা পাইলট প্রজেক্ট নেবার কথা হচ্ছে, তাহলে কি হতে পারে আমি একটু পড়ি এই জায়গাটাতে একটা আর্টিকেলে। ইউরো অঞ্চলের বাইরে চীন বড় পরিসরে ডিজিটাল ইউনিয়নের পাইলট প্রকল্প চালাচ্ছে। ভারত এবং ব্রাজিলের মতো দেশগুলোও পরীক্ষা চালিয়েছে। গোপনীয়তা, আর্থিক স্থিতিশীলতা এবং ব্যাংকিং খাতের ওপর প্রভাব নিয়ে ইতিমধ্যেই কিন্তু উদ্বেগ ব্রিটেনের গবেষণার ওপর নজরে এসছে। এবং আরেকটা হচ্ছে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো 24 ঘন্টারও বেশি সময় ধরে ডিজিটাল ইউরো নিজেদের কাছে রাখার অনুমতি দেওয়া হবে না। কেন না, ডিজিটাল ইউরো ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীদের কোনো সুদ দেওয়া হবে না, আবার এর জন্য কোনো খরচও বহন করতে হবে না। মানে ইউরোপ এখনো পর্যন্ত চীন, ভারত এগুলোকে সামনে রেখে একটা রিসার্চ চালিয়ে যাচ্ছে। তাহলে কি ব্রিক্সের সঙ্গে ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়নকেও একই মাত্রায় দেখা যেতে পারে? দেখুন, समझदारों के लिए इशारा ही काफ़ी है। আজকের ডেটে দাঁড়িয়ে কাদেরকে অ্যালাউ করছে, কাদেরকে আপনি প্রশ্রয় দিচ্ছেন, ইন দ্যাট কেস এই প্রশ্রয় দেওয়া জিনিসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ঠিক। একটা জিনিস বুঝতে হবে, আমি কোনো একটা নির্দিষ্ট মানুষকে যদি আমার পাশে বসাতে চাই, তাহলে আমি চেয়ারটা পিছিয়ে তাকে যদি জায়গা করে দিই, দ্যাটস এ ইন্ডিকেশন। মানুষটা বসতে চায় কি না চায়, দ্যাট ইজ অ্যান অ্যাক্টিভিটি। সো আমার কাজ ছিল, আমি চেয়ারটা পিছিয়ে আহ্বানটা জানাচ্ছি, আর সে বসবে কি বসবে না ওটা সময় ডিসাইড করবে। সুতরাং আজকে ব্রিক্স, আমি বারবার বলছি, ব্রিক্স ইজ এ গ্লোবাল সাবজেক্ট। ব্রিক্স কোনো ছোটোখাটো ঘটনা নয় যে ওটা শুধুমাত্র একটা পার্টিকুলার জিনিসকে অ্যাড্রেস করছে। নো, ব্রিক্স হচ্ছে একটা বৃহত্তম রাষ্ট্রীয় পরিকাঠামোকে অ্যাড্রেস করছে। তাই ব্রিক্স ইম্পর্ট্যান্ট। এবং সে কারণেই আপনি যে ইন্ডিকেশনসগুলোর কথা বলছেন, আমি যে ইন্ডিকেশনসগুলোকে এন্ডোর্স করার কথা বলছি, ক্লিয়ার কাট এরকমই কিছু একটা হতে চলেছে। বেশ, অনেক ধন্যবাদ শুভাশিস। এবং শেষ প্রশ্নের মধ্যে আপনার উত্তরটা যেটা খোঁজার আমরা চেষ্টা করলাম, সেখান থেকে কিন্তু অনেক কিছু পরিষ্কার হয়ে গেল যে ব্রিক্স আজকের দিনে দাঁড়িয়ে ঠিক কোন জায়গায় পৌঁছতে চলেছে। অনেকগুলো বিষয় কিন্তু ভীষণভাবে তাৎপর্যপূর্ণ। যখন ব্রিক্স মুদ্রার কথা ভাবা হচ্ছে, চায়নাও এইরকম কোনো কারেন্সির কথা ভাবছে, তখন কিন্তু এই ডিজিটাল ইউরো, এই সব মিলেমিশে কিন্তু ডলারকে একেবারে শেষ করে দিতে পারে। ইতিমধ্যেই আমরা দেখেছি যে ব্রিক্স প্রেসিডেন্সিতে ভারত কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছে। বিদেশমন্ত্রীদের বৈঠক হয়েছে, সিকিউরিটি কাউন্সিলের বৈঠক হয়েছে, এবং এই রকম বৈঠক কিন্তু আগামী অক্টোবর নভেম্বর মাস পর্যন্ত চলতে থাকবে। এবং একই সঙ্গে